নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু, এই শব্দটা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে এবং অনেকগুলো প্রশ্ন রয়েছে। তো আজকে আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটু আলোচনা করব এবং কথা বলবো। আর এই আলোচনা করতে আমি এসে উপস্থিত হয়েছি পিয়ারলেস হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান এবং ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর সংযুক্তা দেকে। নমস্কার ম্যাডাম, প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। প্রথমেই একটা আমব্রেলা টার্ম এটা, তার মধ্যে কি পড়ছে? তার মধ্যে শারীরিক মানসিক দুটোই পড়ছে এবং দুটো একসাথে থাকতে পারে, কোএক্সিস্ট করতে পারে বা ডিফারেন্ট হতে পারে। যেমন আমি বললাম যে কিছু ধরুন বাচ্চা এমন রইলো যে তাদের শারীরিকভাবে তাদের কোনো অসুবিধা লাগছে না, তারা হাঁটা চলা সবকিছুই ঠিকভাবে করছে, কিন্তু দেখা গেল তাদের কথা বলতে দেরি হচ্ছে, তাদের বোধ বুদ্ধি কম বা স্পিচ ডিলে হচ্ছে, বা তারা অন্য রিয়্যাক্ট করছে না, এনভায়রনমেন্টের সাথে রিয়্যাক্ট করছে না, ইন্টারঅ্যাক্ট করছে না। সেরকম আরেক গ্রুপ দেখা গেল যে তারা ডেভেলপমেন্ট স্পিচ খুব ভালো, হাসছে, কথা বলছে, অথচ তারা চলাফেরা করতে সক্ষম নয়। বা থার্ড গ্রুপ যদি আমরা দেখি, তাদের দেখলাম যে দুটোতেই অসুবিধা। সেটাকে আমরা বলি গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে। মানে যা যা ডেভেলপমেন্ট একটা বাচ্চার আমরা এক্সপেক্ট করি, আমাদের কিছু প্যারামিটার্সের মধ্যে সেগুলো ফেলা হয়, মোটর, স্পিচ, সোশ্যাল, ইন্টারঅ্যাক্টিভ। সেই প্যারামিটার্সগুলো যদি ধরুন আমরা একটা বাচ্চাকে অ্যাসেস করি, যখন তারা ভ্যাকসিন নিতে আসছে, যখন আমাদের কাছে তারা কনসালটেশনে আসছে, তখন আমরা দেখলাম যে কিছু বা সবগুলো প্যারামিটার্সেই তাদের ডিলে রয়েছে। তখন আমরা তাদের ওয়াচে রাখবো এবং আমাদের চিন্তা থাকবে তারা এই স্পেশালি এবলড গ্রুপে পড়বে কিনা। একেবারে জন্মের ঠিক কতদিন পরে এই যে বাচ্চাটি এই সমস্যা রয়েছে সেটা আপনারা শনাক্ত করতে পারেন? আমরা কিন্তু জন্মের আগেই শনাক্ত করতে পারি যে এই বাচ্চার সমস্যা হতে পারে। যেমন ধরুন যদি তার ইনইউট্রো যদি আল্ট্রাসাউন্ডে দেখা যায় তার মাথাটা বেশি বড়, তার স্পাইনে কোনো সমস্যা আছে, তাদের কোনো কিছু এমন তারা আল্ট্রাসাউন্ডে কিছু বেরোলো বা কিছু টেস্ট হয়, অ্যান্টিনেটাল টেস্ট, যেখানে এদিক ওদিক হলো, তাহলে কোনো ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স কিন্তু আগে থেকেই বোঝা যায়। তাহলে আমরা আগে থেকে, জন্মের আগে থেকে প্রিপেয়ার থাকতে পারি যে এই বাচ্চার সমস্যা দেখা যেতে পারে। কোন মাসে এসে আপনারা এই সমস্যাটা বুঝতে পারেন? 16 to 20 উইক্সে অ্যানোমালি স্ক্যানটা হয়, সেই সময়টায় এইগুলো ধরা বেশি ইজি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে মায়েদের কোনো রকম হিস্ট্রি রয়েছে যে অন্য বাচ্চা ইনভলভড আছে, তাহলে কিন্তু ইভেন প্রি ইমপ্লান্টেশন স্ক্রিনিং হয় এবং সেই ক্ষেত্রে আমরা যে বাচ্চাটা ইমপ্লান্টেড জাইগোট সেই অবস্থায় কিন্তু আমরা স্ক্রিন করতে পারি। সো এক একটা বিভিন্ন স্টেজে আমরা বিভিন্ন হাতিয়ার আছে আমাদের হাতে স্ক্রিন করার জন্য। কার জন্য কতটা প্রয়োগ করব সেটা নির্ভর করছে কিন্তু মায়ের হিস্ট্রির ওপর, যে মায়ের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা বা মা চাইছেন কিনা। তারপর কিছু ট্রিপল টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, যার থেকে কিন্তু আমাদের বুঝতে পারি যে তার কোনো স্পাইনের প্রবলেম হতে পারে কিনা, ক্রোমোজোমের প্রবলেম হতে পারে কিনা। এইগুলো কিন্তু সবাইকে মনে রাখতে হবে, দিস আর স্ক্রিনিং টেস্ট। এগুলো কিন্তু 100% ডেফিনিটিভ কখনো হতে পারে না। সো একটা হিট অ্যান্ড মিস ব্যাপারটা থাকে, কিন্তু এখন অ্যান্টিনেটাল স্ক্রিনিং বা ফিটাল মেডিসিন এমন একটা পর্যায়ে চলে গেছে যে জন্মের আগে কিছু কিছু জিনিস ডেফিনেটলি আমরা জানতে পারি। তো ম্যাম, যখন ধরুন আপনার কাছে সেই বাচ্চাটি এলো, আপনারা বললেন যে আপনারা জন্মের পরে যেমন ধরতে পারেন বা বুঝতে পারেন, তেমনি জন্মের আগেও আমাদের আন্দাজ থাকতে পারে। এবার জন্মের পরে ধরুন বাচ্চাটি ভ্যাকসিন নিতে এলো, তো আপনারা তার মধ্যে কি ধরনের মানে অন্যরকম দেখেন, যেটা দেখে আপনাদের মনে হয় যে এই বাচ্চাটার মধ্যে হয়তো এরকম সম্ভাবনা থাকতে পারে? প্রথমেই বলি যে প্রত্যেকটা বাচ্চা যখন জন্মায় তখন সবকিছু বোঝা যায় না, কিন্তু কিছু কিছু জিনিস আস্তে আস্তে ইভলভ করে। সেই জন্য একটা ডেভেলপমেন্টাল চার্ট থাকে পেডিয়াট্রিশিয়ানসের কাছে, তাদের মাথায়, তাদের ক্লিনিকে বা হোয়াট এভার, যেটা আমরা প্রয়োগ করি। যেমন বাচ্চা কখন হাসতে শুরু করলো, কখন মাকে চিনে তাকিয়ে হাসলো, কখন তার ঘাড় শক্ত হলো, বাচ্চার বডিটা বেশি নরম তুলতুলে নয় তো, বাচ্চাকে তুলতে গিয়ে সে ভীষণ মনে হচ্ছে ফ্লপি বেবি যেটা বলি, যেখানে কিছু নিউরোমাস্কুলার ডিসঅর্ডার থাকে যেমন SMA, তাদের বডিটা ভীষণ নরম হয় প্রথম থেকে, বাচ্চা টেনে খেতে পারছে না, বাচ্চা ঝিমিয়ে রয়েছে, বাচ্চার খিঁচুনি হচ্ছে, বাচ্চার মাথাটাও বড়। এগুলো তো তবুও খুব ইজি টু পিক আপ, যেটা খুব সাটল,
মানে খুব ডিফিকাল্ট টু পিক আপ, টাইম লাগে, সেটা হচ্ছে যে আস্তে আস্তে ইভলভ করে, যে বাচ্চা যা যা করার কথা যে যে বয়সে সেগুলো করছে না, ঠিক সময়ে হাসছে না, ঠিক সময়ে ঘাড় শক্ত হচ্ছে না, ঠিক সময়ে আশেপাশে তাকিয়ে ফ্যামিলির সাথে ইন্টারঅ্যাক্ট করছে না, বা তাকে বসার কথা ধরুন একটা যে সময় সে বসছে না, দাঁড়ানোর কথা করছে না। তো পুরো জিনিসটা কিন্তু ইভলভিং। সেই জন্য প্রত্যেকের দায়িত্ব, নট অনলি পিডিয়াট্রিশিয়ান বা বাবা মাদের, যে এইগুলোর ওপর খুব নজর রাখা, যেখানে একটু খটকা লাগবে একটু জিজ্ঞেস করে নেওয়া এবং সেটা খুব মনিটর করা। যে সমস্ত বাচ্চা দেরিতে কথা বলছে, যাদের স্পিচ ডিলে থাকছে, তো সেটা তো ধরুন একটা শিশু, সদ্যজাত শিশু, সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে সেটা তো বুঝতে পারা যায় না, যখন সে কথা বলতে পারে তখনই আমরা বুঝতে পারি। তো তার আগেও কিন্তু বোঝা যায়, যেটা হচ্ছে যে বাচ্চাদের একটা স্বাভাবিক ব্যাবলিং থাকে, হ্যাঁ, সে একটা বাবা মামা এই যে গুলো, এবং তাকিয়ে করা, আই কন্ট্যাক্ট রেখে করা, এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমি আপনার চোখে চোখ রেখে বলছি, কারণ এই আই কন্ট্যাক্ট যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি না, ইউ আর নট ইন মাই ফিল্ড অফ ভিশন। তো যে বাচ্চাদের একটু বেশি সমস্যা থাকে তারা কারোর সাথেই আই কন্ট্যাক্ট করবে না, মায়ের দিকে তাকে হাসবে না, নিজের মনে হাসবে, ব্যাবলিং করছে না, যা বলছে মানে আমি তার সাথে কথা বলছি, সে আমার দিকে তাকিয়ে একটা ব্যাবল করলো বা কথা বলার চেষ্টা করলো, সেটা কিন্তু অন্য, কিন্তু সে তার নিজের মনে কথা বলছে, কিন্তু আমি তাকালে বা আমি নাম ধরে ডাকলে কোনো তার রেসপন্স নেই, এগুলো আনইউজুয়াল। সো প্রথম কিছু মাস থেকে 3-4 মাস থেকে কিছু কিছু ইঙ্গিত পাওয়া যায় কিন্তু, এবং সেইখানে আর্লি নিউরো ইন্টারভেনশনের একটা রোল রয়েছে, যে তখন থেকে বাবা মা চেষ্টা করবে তার দিকে বেশি ফোকাস দেওয়া, ভিডিও, টিভি, মোবাইল দিয়ে বাচ্চাকে অন্যদিকে ডাইভার্ট করে না দেওয়া, এইগুলো প্রথম থেকেই কিন্তু আমাদের একটা ইঙ্গিত থাকে। একটু আমি অটিজম নিয়ে আসবো, যে অটিজমের সমস্যাও তো বাচ্চাদের মধ্যে ভীষণ ভাবে দেখা যাচ্ছে। তো এই যাদের অটিজম রয়েছে বা যে এই অটিজম সম্ভাবনা থাকতে পারে, তাদের আপনারা কিভাবে বোঝেন? অটিজমের সম্ভাবনা সবারই থাকতে পারে, মানে এটা আগে থেকে তো বলা যায় না, কিন্তু যেখানে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, ধরুন আরেকটা বাচ্চার অটিজম আছে বা ফ্যামিলির কারোর আছে, সেখানে অবশ্যই একটুখানি আমরা বেশি সতর্ক হই। তো প্রথম থেকে তার হাসছে কখন, আই কন্ট্যাক্ট করছে কখন, ব্যাবলিং করছে কখন, আর স্পিচটা আসছে, মিনিংফুল স্পিচ না আসলেও আমরা যেটা বলি নন ভার্বাল কমিউনিকেশনটা কেমন আছে। একটা অটিজমের বাচ্চা কমিউনিকেট করছে না, দিস ইজ আ ফেলিয়ার অফ কমিউনিকেশন। মানে সে আপনাকে কিছু চাইলে যদি একটা বাচ্চা পয়েন্ট করে আপনাকে দেখিয়ে দেয়, দ্যাট ইজ অলসো কমিউনিকেশন। সে কিন্তু আপনার দিকে তাকিয়ে ওই পয়েন্ট না করছে, কিন্তু আপনার হাতটা ধরে ওইখানে নিয়ে গিয়ে বলছে আপনার দিকে না তাকিয়ে, সেটা নর্মাল নয়। হ্যাঁ, হ্যান্ড ফ্ল্যাপিং করছে, হ্যাঁ, হঠাৎ করে নিজের মনে চেঁচিয়ে উঠছে, কেউ আসছে কারোর সাথে খেলতে চাইছে না, অন্য বাচ্চাদের নিয়ে ইন্টারেস্টেড নয়, নিজের মনে একই খেলনা নিয়ে খেলে যাচ্ছে, এইসব পয়েন্টসগুলো কিন্তু আমাদের বোঝায় যে এই বাচ্চার সমস্যা হতে পারে। তখন কিন্তু আমাদের একটু সতর্ক হতে হবে, আর কমপ্লিট ইভ্যালুয়েশন করে যেতে হবে কন্টিনিউয়াসলি। ম্যাম, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানবো, যে এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো কি জেনেটিক না এগুলো পরিবেশগত, মানে কি কারণে বাচ্চাদের এই ধরনের সমস্যা হয়? দেখুন, এটা অনেকগুলো কারণ থাকতে পারে, জেনেটিক ডেফিনেটলি একটা কারণ থাকে। আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে আমাদের জিন ডিটারমিনস এভরিথিং। যেমন খিঁচুনি যাদের হয় তাদের জেনেটিক কিছু একটা প্রবলেম থাকতে পারে। সো জিন ব্যাপারটা একটা ইনভলভমেন্ট থাকে অনেক ক্ষেত্রে, যেমন স্পাইনাল মাসকুলার অ্যাট্রফির ক্ষেত্রে, ডুশেন যেগুলো মুভমেন্ট ডিসঅর্ডার্সের ক্ষেত্রে, কিছু কিছু সিজার্স মানে খিঁচুনির ক্ষেত্রে এগুলো থাকে, এবং কিছু কিছু অটিজমের ক্ষেত্রেও কিছু জিনস পাওয়া গেছে। কিন্তু সবকিছু কিন্তু জেনেটিক নয়, জেনেটিক প্লাস এনভায়রনমেন্টালও হয়। শুধু এনভায়রনমেন্টাল হতে পারে, যেমন একটা এন্টিটি আসছে ভার্চুয়াল অটিজম, বাবা মা ব্যস্ত, মোবাইলে অনেক সময় কাটাচ্ছে বাচ্চা, বা টিভির সামনে কাটাচ্ছে, ট্যাব নিয়ে কাটাচ্ছে, তখনও কিন্তু বাচ্চার মধ্যে কিছু কিছু প্রবলেমস দেখা দিতে পারে। সো এনভায়রনমেন্ট, জেনেটিক তো আমরা বদলাতে পারবো না যদি না আমরা আগে থেকে জানি, এনভায়রনমেন্টে বদলাতে পারি। একদম ম্যাম, শুরুতে আরেকটা কথা, আপনি একটু আগে থেকে সেই বাচ্চাটার ইভ্যালুয়েশন হয় বা তার যদি বিভিন্ন রকম চিকিৎসা শুরু হয়ে যায়, তাহলে কি সেই বাচ্চাটা ভালো হতে পারে? অনেক বাচ্চাই, অনেক অটিজম স্পেশালি স্পিচ ডিলে উইল
রেসপন্ড টু আর্লি ইন্টারভেনশন, এটাকে আমরা বলি আর্লি ইন্টারভেনশন। এটা কিন্তু নিউরোলজিস্ট ডাক্তারের থেকে বেশি থেরাপিস্টরা করে, স্পিচ থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট। ডেফিনেটলি আমরা দেখি যেটা আগে ডিটেক্টেড হয়, আমরা আর্লি নিউরো ইন্টারভেনশন করে দেখেছি যে তাদের অনেককেই আমরা এমন জায়গায় নিয়ে আসতে পেরেছি যে আমরা হয়তো বুঝতে পারছি যে একটু ও হাটকে, অন্য বাচ্চার থেকে হয়তো একটু অন্যরকম, কিন্তু অন্যরা কেউই সেটা বুঝতে পারছে না। সে তার এমন একটা স্কিলস ডেভেলপ করে দেওয়া হয়েছে, সে কিন্তু নর্মাল অন্য বাচ্চাদের সাথে ম্যানেজ করতে পারছে, তো সোশ্যাল ইন্টারাক্টিভ স্কিলসটা অনেক বেশি ইমপ্রুভ। তো থেরাপি ইজ আ মাস্ট, যেখানে আমরা আর এই আমাদের পেডিয়াট্রিশিয়ানসে আমার মনে হয় একটা বড় রোল আছে, যে ভ্যাকসিনেশনের সময় তারা তো বারবার আমাদের কাছে আসে, বাবা মারা ভীষণ কনসার্ন হয়ে যায় বাচ্চা খাচ্ছে কিনা, ওয়েট গেইন হচ্ছে কিনা। আমি বলি যে বাচ্চার ওটা ছাড়াও অন্যান্য ডেভেলপমেন্ট, সোশ্যাল ইন্টারাকশন, সে ব্যাবল করছে কিনা, আমাদের দেখে হাসছে কিনা, সেটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট। ওয়েটটা আর কি খাবে সেটা নিয়ে আমি পরে কথা বলছি। সো এই জায়গাটার থেকে আমি বলবো যে বাবা মাদের ভীষণ সতর্ক হওয়া উচিত, নট টু এক্সপোজ দেম টু মিডিয়া, ফোনস, ট্যাবস, স্পেন্ড টাইম উইথ চিলড্রেন, সময় দেওয়া বাচ্চাকে। এবং যদি মানে পেডিয়াট্রিশিয়ানসরা কোনো রেড ফ্ল্যাগ সাইন্স বলি দেখে আর আপনাকে বলে যে একটু কিছু করুন বা একটু থেরাপি শুরু করুন, সেখানে কিন্তু বাবা মার অ্যাকসেপ্টেন্স হওয়া দরকার। অনেক সময় তারা বলে না না এটা হয়তো মানে দে ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট যে কিছু সমস্যা থাকতে পারে, সেইখান থেকে অ্যাকসেপ্ট করলে এন্ড রেজাল্ট ইজ ভেরি গুড আর্লি। তো এই ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয়? কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, হাইপার অ্যাক্টিভিটির জন্য বা কিছু যদি অন্যান্য সমস্যা দেখা যায়, বা তার কোনো মোটর ডিলে আছে, তার চলাফেরায় কোনো গন্ডগোল রয়েছে, তার কোনো সিজার্স হচ্ছে, খিঁচুনি হচ্ছে। সো ইচ অ্যান্ড এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট। এটাকে বলি আমরা প্রিসিশন মেডিসিন, ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। হ্যাঁ, তো প্রত্যেকটা বাচ্চা হ্যাজ টু বি ট্রিটেড অন দ্য কেস বাই কেস বেসিস। তার কি কি সমস্যা ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তার ফ্যামিলি স্ট্রাকচার কি, তার জেনেটিক্সে কিছু সমস্যা আছে কিনা, তার সে কোনটায় রেসপন্ড করবে ভালো। সো ইচ অ্যান্ড এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট, ইউনিক। আপনি বাবা মাদের কি বলবেন যে যে সমস্ত বাচ্চাদের এই ধরনের সমস্যা ধরা পড়ে, তাদের ঠিক কিভাবে এগোনো দরকার এবং কতটা তাদের মনের জোরটা ইম্পর্টেন্ট? মনের জোর শুধু ডাক্তারও দেবেন না, ফ্যামিলি মেম্বার্সদেরও খুব সাপোর্টিভ হতে হয়। সোশ্যাল মিডিয়া বা ধরুন আপনি গুগল সার্চ করলে অনেক ইনফরমেশন পাবেন, উইজডম পাবেন না। সব থেকে বেস্ট আমি ফিল করি যদি পেরেন্টস সাপোর্ট গ্রুপ থাকে। যেমন অনেক কিছু অসুখের জন্য কিন্তু একটু একটু করে পেরেন্টস সাপোর্ট গ্রুপ চলে আসছে, যে পেরেন্টসদের বাচ্চাদের অটিজম আছে, একটা অটিজম সাপোর্ট গ্রুপ, SMA আছে, স্পাইনাল কিওর SMA। তো এই ধরনের বিভিন্ন গ্রুপসের মধ্যে দিয়ে আমরা কিন্তু সাহস ফিরে পাই। আমি পেরেন্টসদের বলবো যে সাহস হারাবেন না, কারণ আজকাল চিকিৎসা বিজ্ঞান অনেক দূর অব্দি চলে গেছে, থেরাপি দিয়ে অনেক কিছু করা যায়। সো দ্য রোল আছে পিডিয়াট্রিশিয়ানের, থেরাপিস্টদের, ফ্যামিলির এবং সাপোর্ট গ্রুপস সব মিলিয়ে কিন্তু আমাদের অ্যাকসেপ্টেন্স রেট বাড়াতে হবে। স্কুলদের অ্যাকসেপ্টেন্স রেট, স্কুলে এটা আরও বেশি প্রোপোগেট করতে হবে, যাতে একটা ওয়াইড এরিয়া ধরে আমরা এই স্পেশাল চিলড্রেনদের একেবারে মানে মেইন স্ট্রিম স্কুলে ইন্টিগ্রেট করতে পারি। সেইটা যদি থাকে না, সেটা একটা বড় দরকার। অনেক প্যারেন্টসরা খুব স্পেশাল স্কুল, খুব এক্সপেন্সিভ স্কুল অ্যাফোর্ড করতে পারেন না। মেইন স্ট্রিম স্কুলে যদি দেখি বাচ্চার একটু সমস্যা আছে, আপনি বাচ্চাকে স্কুলে পাঠাবেন না, আমরা হ্যান্ডেল করতে পারছি না, এইটা বলাটা ঠিক হবে না। আমাদের আরো এগিয়ে গিয়ে এদেরকে অ্যাকসেপ্ট করে আমাদের একটা জায়গা তৈরি করতে হবে সোসাইটিতে, সো দে ক্যান এডুকেট অ্যান্ড লুক আফটার দেমসেলস। কারণ এদের কিন্তু অনেক আছে টু গিভ টু সোসাইটি, উই ক্যানট গিভ আপ অন দেম। এক্স্যাক্টলি, এরকম অটিজম আক্রান্ত বহু মানুষ রয়েছেন যারা পৃথিবীকে ডমিনেট করেছেন, মানে একজনের পর একজনের নাম চলে আসে। তো ম্যাডাম, আজকে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমরা কথা বলছি, এদের মধ্যে তো একটা বিশেষ ক্ষমতাও থাকে, যে ক্ষমতার জন্য তারা ওয়ার্ল্ডকে ডমিনেট করতে পারেন। আমাদের দেখতে হবে থেরাপি করে তাকে এমন জায়গায় নিয়ে আসা যেটা তার পক্ষে কমফোর্টেবল। আমার এমন বাচ্চা আছে যার স্পিচ নেই, কিন্তু সে কিন্তু তার চা, তার নিজের খাবার খেতে পারে, করতে পারে, তার মায়ের জন্য বানিয়ে দিতে পারে, অসাধারণ ছবি আঁকে, তার ছবি এক্সিবিশনে যায়, ছবি চারিপাশে লোকে কিনতে চায়। তো প্রত্যেকটা মানুষের একটা স্পেশাল এবিলিটি আছে। আমি বলছি এভরি চাইল্ড ইজ ইউনিক। তো আমরা যদি
চেষ্টা চালিয়ে যাই যে আমার বাচ্চার একটা কিছু হতে চলেছে, ভালো হবে, এই মনের জোরটা যদি থাকে তবেই ভালো করতে পারি। সেজন্য যে বাচ্চার যতই স্পেশাল নিডস থাকুক আমরা কিন্তু গিভ আপ করতে পারি না। আর এখন সোসাইটিতে বা চিকিৎসা বিজ্ঞানে সেই সাপোর্ট সিস্টেম আছে যে বাচ্চার যেটা করে সে ভালো থাকবে, সে তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, সে তার নিজেকে নিজে দেখাশোনা করতে পারবে, সাপোর্ট করতে পারবে। আর তার কোনো স্পেশাল ট্যালেন্ট থাকলে সেটাও আমরা বার করে আনতে পারবো, কিন্তু তার জন্য ধৈর্য, টাইম, মানসিকতা সবটারই প্রয়োজন। একেবারে অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার কাছে পেলাম। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে লিখুন। ম্যাডামের থেকে যদি কিছু জানতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখুন। আমাদের নাম্বার আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর একটাই কথা যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা, তাদের নিয়ে আমরা একটা কথাই শুধু বলতে পারি যে এদের মধ্যেও কিন্তু রয়েছে বিশেষ ক্ষমতা। তাই তাদেরকে খুঁজে বার করে আনাটা, সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াটা বাবা মার দায়িত্ব। আপনারা সকলে সুস্থ থাকুন, নিজের সন্তানকে ভালো রাখুন। ধন্যবাদ।